নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের অন্তর্গত ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির যে অপশনাল বেঙ্গলি পেপার রয়েছে তার সিলেবাসে যে বিষয়টি রয়েছে দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা, এর অন্তর্গত প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে নিয়ে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার কালানুক্রমিক ট্র্যাক, অর্থাৎ কিভাবে বাংলা ভাষা এলো তার বিবর্তনটা, এবং বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার কি সম্পর্ক রয়েছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধুমাত্র প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে নিয়ে। আজকে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, তাদের আনুমানিক সময়কালকে নিয়ে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটিকে নিয়ে আমরা আলোচনা করব। আর্যরা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আগমন করে এবং তাদের ব্যবহৃত ভাষাকে ভারতীয় আর্য ভাষা বলা হয়। এই ভাষা প্রায় 3500 বছর ধরে বিবর্তিত হয়ে আজও টিকে আছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ভাষাকে 3টি প্রধান যুগে ভাগ করা হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ওল্ড ইন্দো আরিয়ান, সংক্ষেপে OIA, এর সময়কাল হচ্ছে আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরল সংস্কৃত এবং বৈদিক ভাষা। উদাহরণ হচ্ছে বৈদিক সংস্কৃত ও ধ্রুপদী সংস্কৃত। যেমন এটি কোথায় পাওয়া যায়? ঋগ্বেদ, সামবেদে। এরপরের ভাগটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, মিডিল ইন্দো আরিয়ান বা সংক্ষেপে MIA। এর সময়কাল হচ্ছে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। উল্লেখযোগ্য ভাষা বা রূপ হচ্ছে পালি, প্রাকৃত এবং অপভ্রংশ। উদাহরণ হচ্ছে বৌদ্ধ এবং জৈন সাহিত্য। এর পরের ভাগটি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা বা নিউ ইন্দো আরিয়ান বা NIA সংক্ষেপে, যেটির সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত। উল্লেখযোগ্য ভাষা হচ্ছে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা, অর্থাৎ বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, উড়িয়া, পাঞ্জাবি প্রভৃতি আধুনিক ভারতীয় ভাষাসমূহ। এই 3টি স্তরের মাধ্যমে ভারতীয় আর্য ভাষা ক্রমাগত পরিবর্তিত ও বিকশিত হয়ে আজকের আধুনিক ভাষাগুলির রূপ লাভ করেছে। এই পর্যন্ত বোঝা গেল যে ভারতীয় আর্য ভাষার কটি ভাগ, তার সময়কাল, তার উদাহরণ, প্রধান বৈশিষ্ট্য। এরপর আমরা পরের অংশটাতে যাব আলোচনার। প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে আমরা জানব। ভারতীয় উপমহাদেশের ভাষাগত ইতিহাসে প্রাচীন ভারতীয় আর্য ভাষা একটি মৌলিক ও গৌরবময় অধ্যায় রচনা করেছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এই শাখাটি আর্য জনগোষ্ঠীর মাধ্যমে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কালক্রমে নানা রূপান্তরের মধ্য দিয়ে আজকের আধুনিক ভারতীয় ভাষাসমূহের জন্ম দিয়েছে। এই ভাষাগোষ্ঠীর প্রাচীনতম নিদর্শন হিসাবে বৈদিক সংস্কৃত আমাদের সামনে উপস্থিত হয়, যা ঋগ্বেদের পবিত্র স্তোত্রসমূহে রক্ষিত আছে, যেটিকে আমরা এখানে ঋগ্বেদের ভাষা বলেছি। বৈদিক যুগের গভীর চিন্তা ও আধ্যাত্মিক অনুসন্ধান এই ভাষার মাধ্যমেই মানবজাতির কাছে পৌঁছেছে। সময়ের প্রবাহে এই ভাষা উত্তর বৈদিক যুগ অতিক্রম করে পাণিনি কর্তৃক সুশৃঙ্খলিত ধ্রুপদী সংস্কৃত রূপ লাভ করে, যা পরবর্তী শতাব্দীগুলোতে ভারতীয় জ্ঞান বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের প্রাণবাহ হয়ে উঠেছিল। কিন্তু এই ভাষার ইতিহাস কেবল সংস্কৃতের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। সমান্তরালভাবে বিকশিত হয়েছিল প্রাকৃত ভাষাসমূহ, যা মানুষের দৈনন্দিন জীবনের সহজ সরল অভিব্যক্তির বাহন। পালি ভাষায় রচিত হয়েছিল বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থাবলী। মহারাষ্ট্রী ও সৌরসিনীতে গঠিত হয়েছে প্রাচীন নাটক ও কাব্য। আর মাগধী ভাষা জৈন সাধকদের চিন্তাধারাকে বহন করে এনেছে। এই প্রাকৃত ভাষাগুলোই
পরবর্তী অপভ্রংশ রূপ নিয়ে মধ্যযুগীয় ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আজ আমরা যে বাংলা, হিন্দি, মারাঠি বা গুজরাটি ভাষায় কথা বলি, তার সমস্ত ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও শব্দভাণ্ডারের মূলে রয়েছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলির অবদান। ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে দার্শনিক বিচার, রাজনৈতিক আলোচনা থেকে সামাজিক সংলাপ, সব ক্ষেত্রেই ভাষাগুলি প্রাচীন ভারতের চিন্তা জগৎকে ধারণ করে রেখেছিল। বস্তুত ভারতীয় সভ্যতার বৈদিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারী সিংহভাগে এই ভাষাগোষ্ঠীর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই বলা যায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা শুধু ভাষা নয়, এটি ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজচর্চার ভিত্তি। এই ধারার মাধ্যমেই জন্ম নিয়েছে আজকের বহু ভারতীয় ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন ও বৈশিষ্ট্য। ভারতীয় ভাষাতত্ত্বের ইতিহাসে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য নিদর্শন হল ঋগ্বেদ। বৈদিক সাহিত্যের 4টি ভাগ: ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু এর মধ্যে ঋগ্বেদেই প্রাচীনতম ও ভাষাতাত্ত্বিক দিক থেকে সবচেয়ে মূল্যবান সাক্ষ্য বহন করে, যেটিকে ঋগ্বেদ সংহিতা বলা হয়। এই পবিত্র গ্রন্থখানি খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 সালের মধ্যে রচিত হয়েছিল বলে ভাষাবিদরা মনে করেন। ঋগ্বেদে সংরক্ষিত এই প্রাচীন আর্য ভাষা সুদীর্ঘ সময় ধরে, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বিকাশ লাভ করেছিল। ভাষাবিজ্ঞান এই ভাষার মধ্যে বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। এর 2টি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, আর একটি হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ে না, স্বরধ্বনির পূর্ণতা বজায় রাখা, সংযুক্ত ব্যঞ্জনের স্পষ্ট উচ্চারণ, সন্ধি ও সমাসের নিয়মাবলীর প্রাথমিক রূপ এই সময়েই দেখা গিয়েছিল। আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে নামপদের সমৃদ্ধ বিভক্তি এবং পদ্ধতি, ক্রিয়াপদের জটিল কাল ও বাচ্য ব্যবস্থা। আমরা ক্লাসটির শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো সেটাই এবার আমরা আলোচনা করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বা বৈদিক সংস্কৃতে কিছু নির্দিষ্ট স্বরধ্বনির ব্যবহার প্রচলিত ছিল, যা পরবর্তীকালে পরিবর্তিত বা লুপ্ত হয়ে গেছে। এই স্বরধ্বনিগুলো হল রি, রি, লি, এ, ওই, ও আর ও। বেদের সময়কালে এগুলো স্বতন্ত্র ব্যবহার থাকলেও পরবর্তী ধাপে, যেমন ধ্রুপদী সংস্কৃত বা প্রাকৃত ভাষাগুলিতে, এদের ব্যবহার সীমিত হয়ে আসে বা অন্য স্বরধ্বনিতে রূপান্তরিত হয়। এখন আমরা যে স্বরধ্বনিগুলো জানলাম প্রাচীন ভারতে, যে রি, রি, লি, এ, ওই, ও, এগুলো কিভাবে সেই সময় ব্যবহৃত হতো সেগুলোর এখন ব্যাখ্যা করব। তারপরে প্রথম শব্দ হচ্ছে রি এবং রি। এই দুটি স্বরধ্বনি ছিল স্বরান্তর র ধ্বনি। কি ছিল না, এই দুটি ধ্বনি ছিল স্বরান্ত র ধ্বনি, অর্থাৎ রয়ের মতো উচ্চারিত হলেও এগুলো স্বর হিসাবে গণ্য করা হতো। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রি এবং রি এটি র ধ্বনি হিসাবে উচ্চারিত হতো। রি এর ব্যবহার ব্যাপক আকারে ছিল সেই সময়। যেমন তাহলে আমরা পাবো ঋষি, ঋষি, তারপরে পাবো কৃত, তারপরে পাবো মৃত। এই শব্দগুলোতে রি ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। পরবর্তীকালে ধ্রুপদী সংস্কৃতে এর ব্যবহার কমে আসে। কার না, রি এর ব্যবহার কমে আসে। আধুনিক ভারতীয় আর্য ভাষায় যেমন বাংলায় এটি প্রায়শই রি বা রু ধ্বনিতে পরিবর্তিত হয়েছে। রি রি কি আকার নিচ্ছে আধুনিক ভাষাতে? আধুনিক ভাষাতে রূপ নিচ্ছে রি বা রু, এতে পরিবর্তিত হচ্ছে। যেমন ঋষি, এটা প্রাচীন ভারতীয় রূপ ঋষি। এটি কি হচ্ছে, এটি পরিবর্তিত হয়ে বাংলায় বর্তমানে বানান হয় ঋষি বা ঋষি, এর কাছাকাছি উচ্চারিত হয়। আবার রি,
এটি ছিল রিয়ের একটা দীর্ঘ রূপ। এই রিটা সাধারণত রিয়ের দীর্ঘ রূপ ছিল। এর ব্যবহার তুলনামূলকভাবে কম ছিল এবং এটি পরে সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। যদি আমরা উদাহরণ দিই তাহলে একটি বৈদিক শব্দ প্রায় ক্রীদশ, একটি উদাহরণ হিসাবে পাই ক্রীদশ। ক্রীদশ শব্দের অর্থ হচ্ছে কেমন। তাহলে প্রথম দুটি ধ্বনির আমরা ব্যাখ্যা পড়লাম। এরপর আসে লি ধ্বনিটি। এই ধ্বনিটি ছিল স্বরান্ত ল ধ্বনি, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ল ধ্বনির পরিবর্তে লিকে ব্যবহার করা হতো। ল ধ্বনির পরিবর্তে লিকে ব্যবহার করা হতো। লিকে ব্যবহার করা হতো লয়ের জায়গায়। লি ব্যবহার হলে তার উচ্চারণ লয়ের মতো হতো। যেমন একটি বৈদিক শব্দ আছে কল্পতে, যার অর্থ হচ্ছে যোগ্য বা সামর্থ্য। পরবর্তীকালে এর ব্যবহার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং ল ব্যঞ্জন বর্ণ হিসাবেই পরবর্তী সময়ে ব্যবহৃত হতে শুরু করে। বোঝা গেল? তাহলে কি হলো না, রি এবং রি উচ্চারণ হতো স্বরান্তে রয়ের মতো আর লিয়ের উচ্চারণ হতো লয়ের মতো। এরপর যেগুলি পড়ে থাকছে যে স্বরধ্বনিগুলি, সেগুলি হচ্ছে এ, ওই, ও আর ও। বৈদিক সংস্কৃত এবং ধ্রুপদী সংস্কৃতের মধ্যে এই স্বরধ্বনিগুলির প্রকৃতিগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এ বা ও, প্রাচীন আর্য ভাষায় এই দুটি স্বরধ্বনি ছিল মূলত দ্বিমাত্রিক বা ডিপথংস। কি দ্বিমাত্রিক বা ডিপথংস? ডিপথংস, দ্বিমাত্রিক বা ডিপথংস, অর্থাৎ দুটি স্বরের মিশ্রণ। কে না এ এবং ও স্বরধ্বনিটি। এ উচ্চারিত হতো কিভাবে না, তাহলে এ হলো অ এবং রস্যই স্বরযোগে আর ও হলো অ এবং রস্যৌ স্বরযোগে। যেমন বৈদিক শব্দ একটি আছে তে শব্দটিতে অ এবং রস্যই এর মতো ব্যবহার হয়েছে। আর একটি শব্দ আছে সোনা, ও উচ্চারিত হয়েছে অ এবং ও মতো। বেদের পরবর্তী সময়ে এই দ্বিমাত্রিকতা হারিয়ে গিয়ে এ এবং ও একক স্বরধ্বনিতে পরিণত হয়েছে। কি হচ্ছে? একক স্বরধ্বনিতে পরিণত হয়েছে বা মনোপথংসে পরিণত হচ্ছে। এরপর কি ঘটছে না, এদের উচ্চারণ একটা বাংলায় এ এবং ও এর মতোই পরবর্তী সময় হয়ে গেছে। ওই আর ও, অর্থাৎ ওই আর ও, প্রাচীন আর্য ভাষায় এগুলো ছিল সত্যিকারের সন্ধিস্বর, অর্থাৎ এটিও একটি ডিপথংস ছিল। এগুলো ওই উচ্চারিত হতো কি নিয়ে না আ এবং রস্যই নিয়ে, আর ও উচ্চারণ হতো আ এবং রস্যৌ নিয়ে। ঠিক আছে, এটি একীভূত রূপ হিসাবে ব্যবহৃত হতো, মনোফংস হিসাবে এটি ব্যবহার হতো। এটির একটি বৈদিক শব্দ হচ্ছে বই, যেটি হচ্ছে নিশ্চিতভাবে। আরেকটি শব্দ পাই আমরা ঔষধি, যেটির অর্থ হচ্ছে ভেষজ। এটির প্রকৃষ্ট উদাহরণ কি বুঝলাম যে রি এবং রি এই দুটি স্বরধ্বনি ছিল স্বরান্ত স্বরধ্বনি, অর্থাৎ রয়ের মতো উচ্চারিত হলো, এগুলো স্বর হিসাবে গণ্য হতো। আর রি বৈদিক যুগে এর ব্যাপক ব্যবহার ছিল। উদাহরণ হিসাবে ঋষি, কৃত এবং মৃত উদাহরণ দেওয়া যেতে পারে। পরবর্তীকালে ধ্রুপদী সংস্কৃতে এর ব্যবহার কমে যায়, অর্থাৎ রি এর ব্যবহার কমে আসে এবং আধুনিক ভারতীয় আর্য ভাষায় এটি প্রায়শই রয় রস্যই বা রয় রস্যু ধ্বনিতে পরিবর্তিত হয়েছে। যেমন ঋষি বাংলায় বানান হচ্ছে এখন রয় রস্যি, মূর্ধন্যশয় রস্যি বা রয় রস্যি, তালব্যশয় রস্যি এর কাছাকাছি উচ্চারিত হয়। আবার রি রিপ, এটি ছিল রি এর দীর্ঘরূপ
এর ব্যবহার তুলনামূলকভাবে কম ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এবং এটি পরে সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। উদাহরণ হিসাবে বলা যায় একটি বৈদিক শব্দ ক্রিদিশ, অর্থাৎ কেমন লিয়ের স্বরধ্বনিটি ছিল স্বরান্ত লধ্বনি, এর ব্যবহার রিয়ের থেকেও অনেক কম ছিল। যেমন বৈদিক শব্দ কল্পতে, যার অর্থ যোগ্য হয় বা সামর্থ্য হয়, পরবর্তীকালে এর ব্যবহার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এবং ল ব্যঞ্জন বর্ণ হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। এ, ও, ও আর ও বৈদিক সংস্কৃত এবং ধ্রুপদী সংস্কৃতির মধ্যে এই স্বরধ্বনিগুলির প্রকৃতিগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ এবং ও প্রাচীন আর্য ভাষায় এই দুটি স্বরধ্বনি ছিল মূলত দ্বিমাত্রিক, অর্থাৎ ডিপথংস, যাকে ইংরাজিতে বলা হয়, অর্থাৎ কি দুটি স্বরের মিশ্রণ। এ উচ্চারিত হতো অ এবং রস্বই নিয়ে, আর ও উচ্চারিত হতো অ এবং রস্বও নিয়ে। এই দুটি এ উচ্চারিত হতো অ আর ও এর মতো, আর ও উচ্চারিত হতো অ বা রস্বও এর মতো। উদাহরণ হিসাবে বৈদিক শব্দ একটি তে, আরেকটি শব্দ আছে শোন বা সোনা। বেদের পরবর্তী সময়ে এই দ্বিমাত্রিকতা হারিয়ে গিয়ে এ এবং ও একক স্বরধ্বনিতে বা মনস্থঙ্গেশে রূপান্তরিত হয়েছে। এদের উচ্চারণ একটা বাংলার এ এবং ও এর মতোই হয়ে গেছে। এরপর আসে ওই এবং ও এর প্রসঙ্গ। প্রাচীন আর্য ভাষায় এই দুটি স্বরধ্বনি ছিল সত্যিকারের সন্ধিক্ষর স্বর বা ডিপথংস। ওই উচ্চারিত হতো অ যুক্ত রস্বইয়ের মতো বা অযুক্ত রস্বইয়ের মতো, এবং একীভূত রূপ হিসাবে ও উচ্চারিত হতো আ বা রস্বও নিয়ে বা অ বা রস্বও নিয়ে। উদাহরণ বৈদিকের বই, যেটি বাংলা মানে করলে হয় নিশ্চিতভাবে, ওষধি, যার বাংলা মানে করলে হয় ভেষজ। পরবর্তীকালে ধ্রুপদী সংস্কৃত থেকে প্রাকৃত ভাষাগুলিতে এই দুটি সন্ধিস্বরের উচ্চারণ সহজ হয়ে আসে। আধুনিক ভারতীয় আর্য ভাষায় ওই আর ও এখনও সন্ধিস্বর হিসাবে বিবেচিত, কিন্তু এদের উচ্চারণ বৈদিক যুগের মতো ততটা বিস্তৃত নয়। এগুলো ব্যবহার লোপ পাওয়ার কারণ হিসাবে মূলত তিনটি বিষয়গত কারণ উঠে আসে। একটি হচ্ছে ব্যাকরণগত পরিবর্তন, একটি হচ্ছে উচ্চারণের সরলীকরণ এবং আঞ্চলিক প্রভাব। উচ্চারণের সরলীকরণটা কি না, ভাষার বিবর্তনে জটিল ধ্বনিগুলি সরলভাবে উচ্চারণ করার প্রবণতা দেখা দেয় একটা সময়। তাই রি বা লি এর মতো স্বরান্ত ব্যঞ্জনগুলি উচ্চারণগত দিক থেকে সাধারণ মানুষের জন্য কঠিন ছিল, তাই তারা ক্রমশ রি, রু বা কেবল লতে রূপান্তরিত হয়ে যায়। ব্যাকরণগত পরিবর্তন কি না, ভাষার ব্যাকরণগত কাঠামোতে পরিবর্তন আসার ফলে কিছু ধ্বনির প্রয়োজন ফুরিয়ে যায়। আঞ্চলিক প্রভাব কেমন ছিল না, বিভিন্ন আঞ্চলিক উপভাষার প্রভাবও ভাষার মূল ধ্বনিগুলিতে পরিবর্তন নিয়ে আসে। বেদের পরবর্তী সময়ে অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতের যুগে এই পরিবর্তনগুলি অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে এবং তারও পরে প্রাকৃত এবং অপভ্রংশ ভাষার স্তর পেরিয়ে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতে, যেমন বাংলা, হিন্দি ইত্যাদিতে এই প্রাচীন স্বরধ্বনিগুলির স্বতন্ত্র অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, যদিও এদের প্রভাব বর্তমান ধ্বনিগুলির মধ্যে আজও নিহিত আছে। তাহলে আমরা এই পয়েন্টটা বুঝতে পারলাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক সংস্কৃত কিছু নির্দিষ্ট স্বরধ্বনির ব্যবহার প্রচলিত ছিল, যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে লুপ্ত হয়ে গেছে। এই স্বরধ্বনিগুলি আমি উল্লেখ করেছি, এই স্বরধ্বনিগুলো কি প্রভাব পড়েছিল তা বলেছি, কি কি নিয়ে স্বরধ্বনি গঠিত হয়েছিল, তাদের ব্যবহার কি ছিল, তাদের উদাহরণ, এগুলো সবকটাই আলোচনা করে দিয়েছি। আশা করি এই পয়েন্টটা বোঝা গেছে। অসুবিধা হলে কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টটিতে আসি। পয়েন্টটি কি না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং বিসর্গ প্রচলন ছিল। এই তিনটি ব্যঞ্জনবর্ণ, কোন তিনটি ব্যঞ্জনবর্ণ? তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং বিসর্গ বেদের পরবর্তী সময়ে লুপ্ত হয়নি, বরং এগুলোর ব্যবহার, উচ্চারণ এবং পারস্পরিক সম্পর্কের পরিবর্তন ঘটেছে। প্রকৃতপক্ষে এই ধ্বনিগুলি আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতেও টিকে আছে, তবে তাদের উচ্চারণ বা নিয়ম ভিন্ন হয়ে থাকতে পারে। চলুন এর ডিটেলস ডিসকাস আমরা করি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং বিসর্গ এর প্রচলন ছিল। তা তো আমরা জানলাম।
এই তিনটি ব্যঞ্জনবর্ণ তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব আর বিসর্গ বেদের পরবর্তী সময়ে কিন্তু লুপ্ত হয়নি, বরং এগুলোর ব্যবহার, উচ্চারণ এবং পারস্পরিক সম্পর্ক পরিবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে এই ধ্বনিগুলি আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতেও টিকে আছে, তবে তাদের উচ্চারণ এবং নিয়ম ভিন্ন হয়ে গেছে। আসুন প্রতিটি ধ্বনির ব্যবহার এবং বেদের পরবর্তী সময়ে এদের বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রাচীন বৈদিক সংস্কৃতিতে এই স্বধ্বনিটি তালব্য শীষ ধ্বনি হিসাবে পরিচিত। কি স্বধ্বনিটি? তালব্য, তালব্য শীষ ধ্বনি বা প্যালাটিল সিবিল্যান্ট হিসাবে পরিচিত। তাহলে স্বধ্বনিটি কি? তালব্য শীষ ধ্বনি বা ইংরাজিতে যাকে প্যালাটেল সিবিল্যান্ট বলা হয়। প্রাচীন বৈদিক সংস্কৃত এবং পরবর্তী ধ্রুপদী সংস্কৃতিতেও স্বয়ের ব্যবহার ছিল। এটি একটি তালব্য শীষ ধ্বনি যা জিভের অগ্রভাগকে তালুর কাছাকাছি এনে শ্বাসবাহুকে ঘর্ষণ করে উচ্চারণ করা হয়। দেখুন, স্ব উচ্চারণটা আপনারা মনে মনে করুন। দেখতে পাবেন যে আপনার জিভ তালুতে গিয়ে ঠেকছে জিভের অগ্রভাগটা এবং শ্বাসবাহুকে ঘর্ষণ করে তালব্য স্বটিকে উচ্চারণ করছে। এটি অনেকটি ইংরাজি শব্দ SH বা স্বয়ের শব্দর উচ্চারণ ঘটে। অনেকটি ইংরাজি শব্দ SH টাইপের উচ্চারণ হয়, যেমন সিপ উচ্চারণ যদি করি তাহলে অবশ্যই এটি তালব্য শীষ ধ্বনি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তালব্য কেন বললো না? এই ধ্বনিটি উচ্চারণ করতে তালুতে জিভ ঠেকে এবং শীষ ধ্বনি কেন? একটি শীষ বেরিয়ে আছে, অর্থাৎ স্বধ্বনি SH অর্থাৎ স্বধ্বনিটি বেরিয়ে আসে। উদাহরণ, আমি যতগুলো উদাহরণ দেব সবকটাই কিন্তু বৈদিক যুগের উদাহরণ হবে। যেমন শশী, শশী উচ্চারণ করুন। দেখুন, এটি একটি প্যালাটেল সিবিল্যান্টের একটা দুর্দান্ত উদাহরণ, শশী। তারপরে আরেকটি উচ্চারণ হতে পারে শান্তি, পরের শব্দ হতে পারে শব্দ, পরের আরেকটি শব্দ হতে পারে দশ। বেদের পরবর্তী সময়ে স্বয়ের ব্যবহার লোপ পায়নি, বরং এটি ধ্রুপদী সংস্কৃতিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতেও এর প্রচলন আছে। তবে এর উচ্চারণ কখনো কখনো আঞ্চলিকতার প্রভাবে স্বয়ের কাছাকাছি হতে পারে। কণ্ঠ না দন্তস্বয়ের কাছাকাছি হতে পারে। এটির অনেক সময় আঞ্চলিক রূপ দন্তস্বয়ের কাছাকাছি হতে পারে, বিশেষ করে বাংলা এবং অসমিয়াতে। হিন্দিতে তালব্য স্বর উচ্চারণ মোটামুটিভাবে তার আদিরূপ বজায় রেখেছে। এরপর আমরা আসি মূর্ধন্যকে নিয়ে। এরপর আমরা কাকে আসব? মূর্ধন্যকে নিয়ে। মূর্ধন্য ধ্বনিটি কি? মূর্ধন্য ধ্বনিটি হচ্ছে মূর্ধন্য শীষ ধ্বনি বা রেট্রোফ্লেক্স সিবিল্যান্ট যাকে ইংরাজিতে বলা হয়। তাহলে শকে কি বলা হয়? মূর্ধন্য শীষধ্বনি বা রেট্রোফ্লেক্স সিবিল্যান্ট ইংরাজিতে কে বলে। কি? মূর্ধন্য স একটি মূর্ধন্য শীষধ্বনি। এটির উচ্চারণ করার সময় জিভাকে বা জিভকে পেছনে বাঁকিয়ে মূর্ধা কাকে বলে না? তালুর উপরের অংশটা। আমরা জানি যেটা তালু, তার উপরের অংশকে মূর্ধা বলে। এটিকে স্পর্শ করে শ্বাসবাহুকে ঘর্ষণ করে। কি? মূর্ধন্য স উচ্চারণ করতে গেলে কি হয়? দেখুন, আপনারা মূর্ধন্য স উচ্চারণ করুন। দেখুন আপনার জিভটি ঠিক মূর্ধায় গিয়ে লাগবে এবং শ্বাসবাহুকে ঘর্ষণ করে মূর্ধন্য স শব্দটি উচ্চারণ করবে বা মূর্ধন্য স ধ্বনিটি উচ্চারণ করবে। এই ধ্বনিটি ভারতীয় আর্য ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য, অন্যান্য অনেক ইন্দোইউরোপীয় ভাষায় দেখতে পাওয়া যায় না। উদাহরণ যেমন বিষ, কষ্ট, ভাষা, দৃষ্টি ইত্যাদি। বেদের পরবর্তী সময়ে মূর্ধন্যের ব্যবহার লোপ পায়নি। ধ্রুপদী সংস্কৃত ব্যাকরণে মূর্ধন্যের ব্যবহার কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। যেমন ঋকার,
বা রয়ের পর অনেক সময় দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতেও মূর্ধন্য ষের ব্যবহার প্রচলিত আছে, তবে বাংলার মতো কিছু ভাষায় মূর্ধন্য ষের উচ্চারণ প্রায়শই তালব্য ষের মতো শোনায়, যখন হিন্দিতে এর একটি স্বতন্ত্র উচ্চারণ রূপ আছে। এরপর আমরা কি পড়ব? দন্তস্ব ধ্বনিটিকে নিয়ে। দন্তস্ব ধ্বনিটিকে নিয়ে এরপর আমরা দন্তস্ব ধ্বনিটিকে নিয়ে পড়ব। এটি বাংলাতে একে কি বলে না, এই ধ্বনিটিকে দন্ত শিস ধ্বনি বা ইংরাজিতে একে ডেন্টাল সিবিল্যান্ট বলা হয়। একে ডেন্টাল সিবিল্যান্ট বলা হয়। শক কি বলা হয় না, শকে দন্ত শিস ধ্বনি বলা হয় বা ডেন্টাল সিবিল্যান্ট বলে ইংরাজিতে। স একটি দন্ত শিস ধ্বনি। এটি জিভের অগ্রভাগকে উপরের পাটির দাঁতের পিছনে রেখে শ্বাসবাহুকে ঘর্ষণ করে উচ্চারণ করা হয়। দেখুন, দন্তস্বটি উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভটা দাঁতের ঠিক উপরের পাটির দাঁতের ঠিক পেছনেই গিয়ে ঘষা লাগছে এবং শ্বাসবাহুকে ঘর্ষণ করে দন্তস্ব উচ্চারণটিকে করছে। এটি ইংরাজি শব্দ এসের মতো উচ্চারণ হয়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে যে এটি সূর্য, সত্য, সব, বসন্ত ইত্যাদিগুলি সবই সদন্ত শিসধ্বনির প্রকৃষ্ট উদাহরণ। বেদের পরবর্তী সময়ে স্বয়ের ব্যবহার অক্ষুণ্ণ আছে। সংস্কৃত ভাষায় এবং আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতে এটি একটি অত্যন্ত প্রচলিত ধ্বনি। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্বয়ের পর ত বা থ থাকলে এটি পরিবর্তিত হতে পারে বা এর উচ্চারণ কিছুটা পরিবর্তিত হয়ে বিবর্তিত হবে। তিনটি আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে জানলাম। এরপর আরেকটি আছে বিসর্গ। আরেকটি আছে কি না, বিসর্গ। বিসর্গ হলো একটি অঘোষ কণ্ঠ ঘর্ষণজাত ধ্বনি। ডাইরেক্ট কণ্ঠকে ঘর্ষণ করে এ উচ্চারিত হচ্ছে অঘোষভাবে। তাই বিসর্গ হলো একটি অঘোষ কণ্ঠ ঘর্ষণজাত ধ্বনি, যা সাধারণত স্বরবর্ণের পর আসে এবং শ্বাস প্রশ্বাসের একটি মৃদু উচ্চারণকে নির্দেশ করে। এর উচ্চারণ প্রায়ই পূর্ববর্তী স্বরের প্রতিধ্বনি বা একটি মৃদু হ ধ্বনির মতো শোনায়। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দুঃখ। দুঃখ, এখানে যে দুয়ের পর দুঃখ বানানটা কি, দুঃখ এইভাবে হয় বিসর্গ যোগ হয়ে। এরপর দেখুন উচ্চারণ করুন দুঃখকে, তাহলে দ এবং বিসর্গ যখন উচ্চারণ হবে তখন একটি হ ধ্বনির মতো বিসর্গটা উচ্চারিত হয়। এই জন্যে বলেছে যে এর উচ্চারণ প্রায়ই পূর্ববর্তী স্বরের প্রতিধ্বনি বা একটি মৃদু হ ধ্বনির মতো শোনায়। আরও একটি উদাহরণ দিচ্ছি পুন। আরেকটি উদাহরণ দিচ্ছি ফলত। পুন মানে আবার, ফলত শব্দের অর্থ হচ্ছে ফলস্বরূপ। বিসর্গের ব্যবহার বেদের পরেও ধ্রুপদী সংস্কৃতে টিকে ছিল, তবে প্রাকৃত ভাষাগুলিতে বিসর্গের উচ্চারণ প্রায়শই লুপ্ত হয়ে যেত এবং অন্য কোনো ধ্বনিতে পরিবর্তিত হয়ে যেত। আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলিতে, যেমন বাংলা, বিসর্গ সাধারণত শব্দান্তে ব্যবহৃত হয়, অর্থাৎ শব্দের শেষে, এবং যদি থাকেও তার উচ্চারণ প্রায়শই লোপ পায় এবং পূর্ববর্তী স্বরকে দীর্ঘ করে তোলে। যেমন দুঃখ বলতে অনেকে দুঃখ বা দুঃখ উচ্চারণ করে। কীরকম, যে দুঃখ শব্দটা এখন আর উচ্চারণ হয় না আধুনিক বানানে, এটার জায়গায় অনেকে দুঃখ, দুঃখ বা দুঃখ বা দুঃখ ক্ষয়ে ক্ষয়ে উচ্চারণ করে। তবে সন্ধির নিয়মে বা কিছু শব্দে এর লেখা রূপটি এখনও টিকে আছে। তাহলে আমরা এই পয়েন্টটাকে পুরোপুরি বর্ণনা করলাম। ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ব্যবহৃত হয় এবং তা উদাহরণ সহযোগে পুরোটাই আলোচনা করেছি। আশা করি বোঝা গেছে। আবারও আগেরটির মতো বলছি, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ক্লাসটাকে মন দিয়ে শুনবেন এবং নোট করবেন। সবচেয়ে ভালো কথা যে এটাকে নোট ডাউন করবেন, পুরোপুরি আমার শব্দগুলোকে শুনে শুনে লিখতে শুরু করবেন, তাহলে এর একটা উত্তর আপনি সঠিকভাবে পেয়ে যাবেন। এরপর আমরা
প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপটির আরেকটি পয়েন্টকে ডিসকাস করব। এই পয়েন্টটিকে আমরা ডিসকাস করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষত বৈদিক সংস্কৃতে যুক্ত ব্যঞ্জনের কনসোনেন্ট ক্লাস্টার্স যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ছিল। কি ছিল না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষত বৈদিক সংস্কৃতে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ছিল অত্যন্ত ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। বিশেষ করে শব্দের মাঝে বা শেষে, শব্দের শুরুতে সাধারণত সহজ যুক্ত ব্যঞ্জন যেমন প্র, ত্র, কয়দন্তন্য ব্যবহৃত হলেও অন্য অবস্থানে একাধিক ব্যঞ্জনের সমাবেশ ছিল সাধারণ ঘটনা। যেমন কয়ে তয়ে, কয়ে কয়ে, কয়ে ক্ষয়ে, ক্ষয়ে ময়ে, ক্ষয়ে ময়ে, কয়ে ক্ষয়ে ময়ে, দয়ে বয়ে, দয়ে দয়ে বয়ে, দন্তস্ব টয়ে রফলা, কয়ে কয়ে ব, তারপর হচ্ছে মূর্ধন্য ময়ে ময়রিপ, ঠিক আছে, তারপর হচ্ছে ইয়বর্গজ ইত্যাদি। বেদের পরবর্তী সময়ে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার সীমিত হয়েছে। তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করি। ত উচ্চারণটা হয়েছে কয় তয় কিভাবে হচ্ছে। যেমন এর উদাহরণ হিসাবে বলা যায় ভুক্ত, যা ভোজন করা হয়েছে, মুক্ত, যা ফ্রি বা মুক্ত হয়েছে। তারপরে কয়ে কয়ে, যেমন সক্কন, সক্কন শব্দের অর্থ হচ্ছে সমর্থ বা শক্তিশালী। তাহলে কয়ে তয়ের উচ্চারণ আমরা কি বুঝলাম, যে ভুক্ত, একটি উদাহরণ দিলাম, তারপরের উদাহরণ দিলাম মুক্ত। এরপর আমরা কয়ে কয়ে উদাহরণ টানছি। কয়ে কয়ে উদাহরণ দিলে কি হবে, যে সক্কন, সক্কন, সক্কন শব্দের অর্থ হচ্ছে সমর্থ বা শক্তিশালী। এরপর ক্ষয় মূর্ধন্যশয়, ক্ষয় মূর্ধন্যশয় উচ্চারণ করলে হচ্ছে এটি আসলে ক এবং মূর্ধন্যশের একটি যুক্ত রূপ। যেমন অক্ষি, অক্ষি মানে কি চোখ, ঠিক আছে, বা বক্ষ বুক ইত্যাদি। কয় ক্ষয় ময়ে, কয় ক্ষয় ময়ে আর ম যুক্তের রূপ হচ্ছে, এর উদাহরণ হচ্ছে রুক্ষ, রুক্ষ, তারপরে রক্ষ, রক্ষ শব্দের অর্থ রক্ষা করা ইত্যাদি। এরপর আরেকটি আমরা শব্দ পাচ্ছি দয়ে বয়ে, ঠিক আছে, দ এবং ব নিয়ে উচ্চারিত হয়েছে। যেমন দয়, দয় বয় উচ্চারণ হবে কি, যেমন দয়, দয় মানে দ্বিতীয় বা দুই। তারপরে হচ্ছে দয়ে বয়ে, দয়ে দয়ে বয়ে, ডবল দ তারপর ব, এটি একটি জটিল যুক্ত ব্যঞ্জন যা বৈদিকে এর প্রয়োগ আছে। তারপরে স্ট্র, স্ট্র, স্ট্র উচ্চারণটি যেমন স্ট্র, স্ট্র, এটি হচ্ছে রাষ্ট্র, জাতি বা রাজ্য। তারপর হচ্ছে কয় কয় ব, এটিও একটি বেশ জটিল যুক্ত ব্যঞ্জন বটে, এটি বৈদিক শব্দে পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। এরপর হচ্ছে এই মূর্ধন্যময় ময়রেপ, মূর্ধন্যময়ে ময়রেপ, এটি মূর্ধন্য এবং ম নিয়ে গঠিত হয়েছে, এর যুক্ত রূপ। এরপর হচ্ছে জ্ঞ, জ্ঞ, জ হচ্ছে বর্গজ এবং ইয়র যুক্ত রূপ, যদিও এর উচ্চারণ কালক্রমে পরিবর্তিত হয়েছে। যেমন এটি পরিবর্তিত হয়েছে জ্ঞানে, মানে জ্ঞান, জন থেকে জ্ঞান, জ্ঞানের পরিবর্তিত হয়েছে, ঠিক আছে, এটি একটি পরিবর্তিত রূপ হয়েছে। বৈদিক যুগের পর ভাষার বিবর্তন ঘটে, তখন যুক্ত ব্যঞ্জনেরও প্রবণতা কমতে থাকে। এর প্রধান কারণ হলো উচ্চারণের সরলীকরণ। একাধিক ব্যঞ্জন একসঙ্গে উচ্চারণ করা বেশ কষ্টসাধ্য হতে পারে, তাই স্বাভাবিক প্রবণতা হলো এগুলোকে সহজ করা। যেমন উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত, এই স্তরে এসে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে আসে এবং জটিল যুক্ত ব্যঞ্জনগুলো হয় একক ব্যঞ্জনে পরিণত অথবা সহজতর দ্বিত্ব ব্যঞ্জনে রূপান্তরিত হয়। দ্বিত্ব ব্যঞ্জন বলতে কি বোঝায় না, একই ব্যঞ্জনের দুইবার উচ্চারণ। যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, প্রাচীন ভারতীয় আর্য
এর একটি শব্দ নাও যদি, এটি উচ্চারণ হচ্ছে ময়ে ময়ে রেপ, এটি একটি জটিল যুক্ত বর্ণ, ঠিক। এর উচ্চারণ হচ্ছে কর্ম। এরপর এটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষায় এটি পরিবর্তিত হচ্ছে। কিসে পরিবর্তিত হচ্ছে না, ক ময়ে ময়ে রেপের আর নেই, এখানে ময়ে ময়ে রেপ ভেঙে ময়ে ময়ে দ্বিত্ব ব্যঞ্জনে পরিণত হয়েছে। এরপর নব্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে না, এই পর্যায়ে এসে যুক্ত ব্যঞ্জনের আরও সরলীকরণ ঘটে। মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিত্ব ব্যঞ্জনগুলো প্রায়শই একক ব্যঞ্জনে পরিণত হয় এবং পূর্ববর্তী স্বরবর্ণ দীর্ঘ হয়ে ওঠে। তাহলে নব্য ভারতীয় আর্য ভাষায় এই কর্মটা কম্য হয়ে নব্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে না, এসব সব কিছু ভেঙে একদম সাধারণ মানের একটি শব্দ তৈরি করে দিচ্ছে খুব সহজ এবং সরলভাবে, যে কাম শব্দটি উচ্চারণ হচ্ছে, এই শব্দের বাংলা মানে করলে হয় কাজ। এখানে ময়ে ময়ে ভেঙে ম একক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং কয়ের অদীর্ঘ হয়ে আ হয়েছে। যে কয়ের অদীর্ঘ হচ্ছে, যেটা কম্য হচ্ছে, সেটা কয়ের অদীর্ঘ হয়ে আকার হচ্ছে। শব্দটা ভাঙলে কি হবে, ক আ ম, ঠিক আছে। তাহলে ক যে ধ্বনি অধ্বনিটি, এটি আ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে এবং দীর্ঘ হচ্ছে। আরও কিছু উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেমন একটি হচ্ছে অগ্নি, এটি মধ্য ভারতীয় আর্য ভাষায় পরিণত হচ্ছে অগ্নিতে, এবং নব্য ভারতীয় ভাষায় এটি আগ, যেমন হিন্দিতে এখনও আগ শব্দটি ব্যবহৃত হয়। আরেকটি শব্দ আছে প্রাচীন আর্য ভাষার শব্দ হচ্ছে সপ্ত, যেটি মধ্য আর্য ভাষায় সত্য হচ্ছে দন্তস্ব তয়ে তয়ে, এটি নব্য আর্যতে সাত, যেমন বাংলা বা হিন্দিতে এই সাত শব্দটি এখনও ব্যবহার রয়েছে। প্রাচীন আর্যে পুত্র, এই শব্দটি মধ্য আর্যে পুত্র হয়ে পরিণত হচ্ছে। প্রাচীন আর্যের ভাষা হচ্ছে পয়রস্যু তয়রফলা, মধ্য আর্যে সেটি হচ্ছে পুত্র পয়রস্যু তয়ে তয়ে, এবং নব্য ভারতীয় আর্য ভাষায় সেটি হচ্ছে পোতা বা পোতা বা পোত, যেমন বাংলা পোত আবার হিন্দিতে পোতা। এই বিবর্তন প্রক্রিয়া ভাষার উচ্চারণগত সুবিধার দিক নির্দেশ করে। মানুষ সবসময় ভাষার জটিলতা সরল করতে চায় এবং যুক্তবঞ্জনের এই বিবর্তন তার একটি স্পষ্ট প্রমাণ। এই পরিবর্তনের ফলেই প্রাচীন বৈদিক সংস্কৃতির জটিল ধ্বনিতত্ত্ব থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলির সহজতর ধ্বনিতত্ত্বের জন্ম হয়েছে। এরপরে আমরা আরেকটি পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটা যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ করে বৈদিক সংস্কৃত এবং ধ্রুপদী সংস্কৃত উভয় ক্ষেত্রেই সন্ধির ব্যবহার ছিল অত্যন্ত ব্যাপক এবং অপরিহার্য। সন্ধি বলতে বোঝায় দুটি পাশাপাশি ধ্বনির মিলনে যে পরিবর্তন ঘটে, এটি শুধুমাত্র ব্যাকরণের একটি নিয়ম ছিল না, বরং ভাষার ধ্বনিতত্ত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল যা উচ্চারণকে মসৃণ ও শ্রুতিমধুর করত। বৈদিক মন্ত্র এবং পরবর্তীকালে রচিত সাহিত্যগুলো সন্ধির প্রয়োগ ছাড়া সম্পূর্ণভাবে অসম্পূর্ণ ছিল। এখন এই সন্ধি কয় রকম ভাগ ছিল না, সন্ধি সাধারণত তিন রকম দেখতে পাওয়া যেত। সেই সময় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তিন রকমের সন্ধি দেখতে পাওয়া যেত: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কি না, দুটি স্বরবর্ণের বা স্বরধ্বনির মিলনে যে পরিবর্তন হয়, এটি সবচেয়ে বেশি প্রচলিত এবং বৈচিত্র্যপূর্ণ সন্ধি ছিল। ব্যঞ্জন সন্ধি কি না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে পরিবর্তন হয়। বিসর্গ সন্ধি কি না, বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে পরিবর্তন হয়। এই প্রত্যেক প্রকার সন্ধি ভাষার প্রায় সব জায়গায় দেখা যেত। বাক্য গঠনেও প্রতিটি স্তরে এর প্রয়োগ ছিল। সন্ধির ব্যাপকতা কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখন পড়ব আমরা স্বরসন্ধি। স্বরসন্ধি বলতে আমরা আগেই শিখলাম যে দুটি স্বরধ্বনি যখন পাশাপাশি মিলে যায় এবং নতুন স্বরধ্বনি তৈরি করে। এই স্বরসন্ধিটা কি হচ্ছে, এই স্বরসন্ধি কি করছে, এই স্বরসন্ধি আবার তিন ভাগে ভাগ হচ্ছে: দীর্ঘ সন্ধি, দীর্ঘ এবং গুণসন্ধি
গুণ, আরেকটি সন্ধি করছে কি না বৃদ্ধি, বৃদ্ধি সন্ধি। আর একটি শব্দ সন্ধি তৈরি করে স্বরসন্ধি, সেটা হচ্ছে ইয়ন সন্ধি, ইয়ন সন্ধি। তাহলে স্বরসন্ধি মূলত 4 রকম ভাবে ঘটাচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায়: দীর্ঘ সন্ধি, গৌণ সন্ধি, বৃদ্ধি সন্ধি এবং ইয়ন সন্ধি। দীর্ঘ সন্ধিটা কি না একই জাতীয় দুটি স্বরধ্বনি হ্রস্ব বা দীর্ঘ মিলিত হয়ে দীর্ঘস্বর তৈরি করে। যেমন যেমন দেবালয়, দেবালয়, দেবালয় শব্দটি যদি আমরা ভাঙি, দেব যুক্ত আলয় হয় দেবালয়। এখানে অ অর্থাৎ দেব, দেবযুক্ত আলয় হবে না, উচ্চারণ হবে দেবযুক্ত আলয়। তাহলে দেবর বয়ের অ এবং আলয়ের আ, এটি মিলে আ হয়েছে। তাহলে এটি একটি দীর্ঘ সন্ধির উদাহরণ হচ্ছে। এরপর আমরা কি পড়ছি না গুণ সন্ধি, গুণ সন্ধি পড়ছি। অ বা আ, গুণ সন্ধিটা কি অ, অ বা আ। এরপর অ বা আয়ের পর যদি রস্যই বা দীর্ঘই থাকে, তখন প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ হয়। আর রস্য বা দীর্ঘ থাকলে ও হয়, এবং যদি রি থাকে তাহলে কি হয় অর হয়। আমরা রি থাকলে আগেই পড়েছি র ধ্বনি পরিবর্তিত হয়ে যায় র ধ্বনিতে রি থাকলে। তাহলে কি পড়লাম দীর্ঘ গুণসন্ধি বলতে যে যদি অ বা আয়ের পর রস্যই বা দীর্ঘই থাকে তাহলে এ হয়ে যায়, এবং অ বা আয়ের পর যদি রস্যৌ বা দীর্ঘও থাকে তাহলে ও হয়ে যায়। রস্যই বা দীর্ঘই থাকলে এ হয়, রস্যৌ বা দীর্ঘও থাকলে ও হয়। আর অ বা আয়ের পর যদি রি থাকে তাহলে অর হয়ে যায়। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন মহা যুক্ত ইন্দ্র, মহা যুক্ত ইন্দ্র, মহা যুক্ত ইন্দ্র যদি আমরা দেখি তাহলে কি হয় মহেন্দ্র একটি শব্দ। তাহলে মহা কি পড়ছি আমরা আ পাচ্ছি, ঠিক আছে, আর রস্যই পাচ্ছি। তাহলে আমরা নিয়ম অনুসারে কি শিখলাম গুণসন্ধি, যে আ বা অয়ের পর যদি রস্যই বা দীর্ঘই থাকে, এখানে কি রস্যই আছে তাহলে কি হচ্ছে এ হয়ে যায়। এই জন্যে কি হচ্ছে শব্দটি মহেন্দ্র তৈরি করছে। বোঝা গেল? আরেকটি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন জায়গাও নেই আবার, যেমন হিত যুক্ত উপদেশ, ঠিক হিত যুক্ত উপদেশ সমান কি হচ্ছে হিতোপদেশ। আমরা জানি হিত মানে কি তয়ের অ আমরা পাচ্ছি এখানে, আর রস্যও আমরা পাচ্ছি। তাহলে আমরা নিয়ম অনুসারে গুণসন্ধির নিয়ম অনুসারে কি পাই না অ, আর যদি রস্যু পাই ও হয়ে যায়। তাই শব্দটি কি হচ্ছে হিতোপদেশ। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা যাই বৃদ্ধি সন্ধিতে। আমরা দীর্ঘ সন্ধি পড়লাম, গুণ সন্ধি পড়লাম, এরপর আমরা বৃদ্ধি সন্ধিতে যাব। এখন বৃদ্ধি সন্ধিতে কি ঘটে না বৃদ্ধি সন্ধিতে কি ঘটছে না অ বা আ যদি থাকে এবং অ এবং আয়ের পর যদি আবার এ বা ওই থাকে তাহলে শুধু কি হয়ে যায় ওই হয়ে যায়। বোঝা গেল? আর অ বা আয়ের পর যদি ও বা ওই থাকে তাহলে কি হবে নিয়ম অনুসারে ওই হবে। বোঝা গেল?
এখন একটি উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়। যেমন যেমন 1 প্লাস 1 সমান কি হবে? নিয়ম অনুসারে, এখানে নিয়ম অনুসারে কি বলছে? যা একর অ এবং এ, তাহলে অ আর এ যদি থাকে কি হবে? ওই হয়ে যাবে। তাহলে কি হবে? এ কই ক। ঠিক আছে, আবার একটি উদাহরণ দিই। ম হা যুক্ত ওষুধ। এখন হায়ের আ আর ও আছে, তাহলে আ এবং ও আছে, এটি কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে শব্দটি কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে শব্দটি মাঝে কি চলে আসবে? মোহ শোধ। এখানে হোটা কি পরিবর্তে ব্যবহার হচ্ছে? ন ও পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর শেষ সন্ধিটা আছে ইয়ন সন্ধি। ইয়ন সন্ধি হচ্ছে কি না, যৌন সন্ধিতে যদি রস্যই এবং রস্যৌ বা লি থাকে, রস্যই রস্যৌ রি বা লি থাকে, তাহলে ভিন্ন স্বর থাকলে যথাক্রমে কি উচ্চারণ হবে? অন্তুস্থ জয়ের মতো উচ্চারণ হবে, বয়ের মতো উচ্চারণ হবে, তারপরে হচ্ছে রয়ের মতো উচ্চারণ হবে, লয়ের মতো উচ্চারণ হবে। যেমন অতি যুক্ত অন্ত, অতি এটি রস্যি আসছে, ঠিক আছে, আর অ, তাহলে কি হয়ে যাবে? অত্যন্ত জয়ের মতো উচ্চারণ হবে। বললাম যে রস্যি যদি থাকে তাহলে জয়ের মতো উচ্চারণ হবে, যদি রস্যও থাকে তাহলে কিসের মতো? বয়ের মতো উচ্চারণ হবে, যদি লিকার রি থাকে তাহলে রয়ের মতো উচ্চারণ হবে। বুঝা গেল? আর লিকার থাকলে লয়ের মতো উচ্চারণ হবে। বেশ ক্লিয়ার? যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে আরেকটি শব্দ আমি দিতে পারি, যে সু যুক্ত আ গত। এখানে সু কি? রস্যও পাচ্ছি আমরা আর আ, তাহলে রস্যও যদি পেয়ে যাই তাহলে কি হবে? ব উচ্চারণ হবে। তার মানে কি হবে? দন্তস্ব বয়ে আকার গত, স্বাগত। বুঝা গেল কিভাবে মধ্য ভারতীয় আর্য ভাষায় সন্ধিগুলো হয়তো, স্বরসন্ধিগুলো। এরপর আমরা পাবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি বলতে কি বোঝায় না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন তৎ যুক্ত লিন সমান্তরলীন, এখানে খণ্ডত, ততের খণ্ডত এবং লয়ে মিলে লয়ে লয়ে হচ্ছে তল্লীন। দিক যুক্ত অন্ত দিগন্ত, এখানে ক ধ্বনিটির সাথে অ মিলে গ হয়েছে, ঠিক আছে। সৎ যুক্ত জন সমান সজ্জন, এখানে খণ্ডত এবং বর্গজ মিলে জয়ে জয়ে আকার নিচ্ছে। এরপর আমরা আরেকটি পড়ব যে বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে অন্য ধ্বনির মিলনের পরিবর্তন হয়, যেমন নমঃ যুক্ত কার সমান নমস্কার, ঠিক আছে, এখানে বিসর্গ সতে রূপান্তরিত হচ্ছে। পুনঃ যুক্ত চ সমান পুনশ্চ, এখানে বিসর্গ তালব্যশতে রূপান্তরিত হয়েছে। মন যুক্ত যোগ সমান মনোযোগ, এখানে বিসর্গ ওতে রূপান্তরিত হয়েছে। বৈদিক যুগের মতো ধ্রুপদী সংস্কৃতেও সন্ধির ব্যবহার ছিল অপরিহার্য। প্রকৃতপক্ষে সংস্কৃত ব্যাকরণ সন্ধি ছাড়া কল্পনা করা অসম্ভব। পাণিনির অষ্টাধ্যায়ীতে সন্ধির নিয়মাবলী অত্যন্ত বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। শ্লোক রচনা, পদ্যপাঠ এবং গদ্য রচনা সব ক্ষেত্রেই সন্ধির প্রয়োগ বাধ্যতামূলক ছিল। তবে মধ্য ভারতীয় আর্য ভাষায় এবং বিশেষ করে নব্য ভারতীয় আর্য ভাষাগুলোতে সন্ধির প্রয়োগ অনেকটাই সীমিত হয়ে এসেছে বা পরিবর্তিত হয়েছে। এখন আমরা প্রায়শই শব্দগুলোকে বিচ্ছিন্নভাবে উচ্চারণ করি, কিন্তু প্রাচীনকালে সেগুলো সন্ধির মাধ্যমে সংযুক্ত হয়ে উচ্চারিত হতো। যদিও কিছু সন্ধিবদ্ধ শব্দ এখনও প্রচলিত, নতুন করে সন্ধির মাধ্যমে শব্দ তৈরি করার প্রবণতা অনেক কমে গেছে। আধুনিক ভাষাগুলোতে বাক্য গঠনে সন্ধির পরিবর্তে শব্দগুলোকে আলাদাভাবে রাখার প্রবণতাই বেশি দেখা যায়, যা ভাষাকে আরও বিশ্লেষণমুখী করে তুলেছে। তাহলে এই দুটো পয়েন্টকে বোঝা গেল একদম ক্লিয়ারভাবে।
আশা করি কোনো ডাউট থাকবে না। এরপর আমরা যাব পরবর্তী পয়েন্টটির আলোচনায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ করে বৈদিক সংস্কৃতে স্বরাঘাত বা পিচ অ্যাকসেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এটি আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলোর মতো ট্রেস অ্যাকসেন্ট ছিল না, যেখানে অক্ষরের তীব্রতার উপর জোর দেওয়া হয়, যেখানে স্বরের উচ্চতা বা পিচ পরিবর্তিত হতো। এই স্বরাঘাত শব্দের অর্থ পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করত, যা আধুনিক ভাষাগুলিতে প্রায়ই অনুপস্থিত। এই বৈদিক স্বরাঘাত 3 প্রকারের ছিল বলে উল্লেখ করা হয়। 3 প্রকারের বৈদিক স্বরাঘাত ছিল: উদাত্ত বা হাই পিচ, অনুদাত্ত, এটা উচ্চারণ হবে অনুদাত্ত বা লো পিচ, এবং স্বরিত বা ফলিং বা সার্কামফ্লেক্স পিচ। এই 3 রকমের পিচ সেই সময় দেখা দিত। উদাত্ত কি? এটি ছিল উচ্চ বা চড়া স্বর, যে অক্ষরে উদাত্ত স্বর পড়ত সেটি অপেক্ষাকৃত উচ্চ পিচে উচ্চারিত হতো। অনুদাত্তটি কি? না, এটি ছিল নিম্ন বা নিচু স্বর। উদাত্ত স্বরের পূর্ববর্তী বা পরবর্তী স্বর সাধারণত অনুদাত্ত হতো। স্বরিত স্বর কি? না, স্বরিত স্বর ছিল এটি একটি মিশ্র স্বর যা উদাত্ত এবং অনুদাত্ত সমন্বয়ে গঠিত। এর উচ্চারণ উচ্চ পিচ থেকে নিম্ন পিচের দিকে নেমে আসত। তাহলে অনুদাত্তটি উদাত্ত স্বরের আগে বা পরে উচ্চারণ করা হতো। বৈদিক যুগে একটি শব্দের অন্তর্গত যে কোনো অক্ষরে স্বরাঘাত পড়তে পারত, অর্থাৎ শব্দের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা অন্য যে কোনো ধ্বনিতে বক্তার ইচ্ছা অনুসারে এই জোর বা স্বরাঘাত পড়ত, এবং এই স্বরাঘাতের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দের অর্থেও পাল্টে যেত। এটিই ছিল এই স্বরাঘাত ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং একই সাথে এর জটিলতাও। কিভাবে এর অর্থটা পরিবর্তন ঘটত? যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি, রাজ পুত্র। এখন যদি রা ধ্বনিটি, অর্থাৎ রা ধ্বনিটি এখানের, এই ধ্বনিতে যদি উচ্চ স্বর পড়ে বা উচ্চ স্বরাঘাত হয়, তাহলে এর অর্থ কি হবে? এর অর্থ হতো রাজা যার পুত্র। ঠিক, রাজা যার পুত্র। রাটা যদি রায়তে স্বরাঘাত পড়তো, তাহলে রাজা যার পুত্র হতো। অর্থাৎ কি? রাজার বাবা বা পিতা। এখানে বোঝানো হচ্ছে যে রাজারও একজন পুত্র আছে, অর্থাৎ রাজার যিনি পিতা তিনি রাজা হিসাবেই পরিচিত। আর যদি পুত্র, এখানে ত্রতে যদি স্বরাঘাত পড়তো, তাহলে কি হতো? যেত অর্থ উল্টে। যেমন এখানে এর অর্থ হতো রাজার পুত্র, অর্থাৎ রাজার ছেলে। এটি সাধারণভাবে আমরা যে রাজপুত্র বুঝি সেই অর্থই হতো। আর একটি শব্দ আছে, যেমন মার্তি। মার্তি যদি প্রথমে মা ধ্বনিতে স্বরাঘাত পড়ে, তাহলে এর অর্থ হবে পরিমাপকারী, মেজার বা ক্রিয়েটর, যা মা টু মেজার। টু মেজর হিসাবে ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আর তয়েরিতে যদি স্বরাঘাত পড়ে, তাহলে উচ্চারণ হয়ে যাবে মার্তির মতো, যা উচ্চারণ সাধারণভাবে হয় মা। এটির আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, ইন্দ্র সত্যু। যদি রস্বইতে স্বরাঘাত পড়ে, ইন্দ্র সত্যু, দেখো ভালো করে, ইন্দ্র শত্রু। এখন যদি রস্বইতে স্বরাঘাত পড়ে, তাহলে কি হবে? এর অর্থ হবে ইন্দ্র যার শত্রু। যেমন বৃত্ত নামক অসুর, যার শত্রু ছিলেন ইন্দ্র। আবার যদি সতে যদি স্বরাঘাত পড়ে, তাহলে এর অর্থ আবার ইন্দ্রের শত্রু হয়ে যাবে। সাধারণভাবে ইন্দ্রের প্রতিপক্ষ বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা আগেই জানলাম যে এই স্বরাঘাতের বেশ কিছু অসুবিধাও আছে এবং এটা বিবর্তনও হয়েছিল। কি সেই বিবর্তন বা অসুবিধা? এই স্বরাঘাত ভিত্তিক ব্যবস্থা ভাষার জন্য একটি সম্পদ হলেও এর কিছু অসুবিধা ছিল। প্রধান অসুবিধাটি কি ছিল? না, অর্থের দ্ব্যর্থতা বা অ্যাম্বিগুইটি। যেহেতু স্বরাঘাতের স্থান পরিবর্তন শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিত, তাই সঠিক অর্থ বোঝার জন্য সঠিক স্বরাঘাত জানা
ভীষণভাবে জরুরি ছিল। লিখিত রূপে এই স্বরাঘাতের চিহ্ন না থাকলেও, যদিও বৈদিক গ্রন্থে স্বরাঘাত চিহ্ন ব্যবহৃত হতো, তাহলে লিখিত রূপে এই স্বরাঘাত চিহ্ন না থাকলেও শ্রবণে অর্থ বিভ্রান্তি ঘটতে পারত, তো শোনার সময় অসুবিধা হতে পারত। সময়ের সাথে সাথে ভাষার বিবর্তন ঘটে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার পর যখন মধ্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাকৃতের সময় এবং তার থেকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির বিকশিত হয়, তখন এই পিচ অ্যাকসেন্ট বা স্বরাঘাতের ব্যবহার প্রায় সম্পূর্ণভাবে লোপ পায়। এর কারণ হতে পারে উচ্চারণের সরলীকরণ, লিখিত ভাষার প্রভাব এবং আঞ্চলিক প্রভাব। উচ্চারণের সরলীকরণ কি না, জটিল পিচ পরিবর্তনের চেয়ে একক ট্রেস অ্যাকসেন্ট বা কোনো অ্যাকসেন্ট না থাকা উচ্চারণগতভাবে সহজ। লিখিত ভাষার প্রভাব কি না, লেখার ক্ষেত্রে স্বরাঘাতের চিহ্ন সর্বদা সহজলভ্য ছিল না, যার ফলে শ্রুতিভিত্তিক স্বরাঘাতের গুরুত্ব কমে যায়। আঞ্চলিক প্রভাব কি না, বিভিন্ন আঞ্চলিক উপভাষার স্বরাঘাতের নিয়মাবলী ভিন্ন হওয়ায় ধীরে ধীরে তা বিলুপ্ত হয়। আজকের ভারতীয় আর্য ভাষাগুলিতে শব্দের অর্থ মূলত শব্দবিন্যাস, ওয়ার্ড অর্ডার, প্রসঙ্গ, কনটেক্সট এবং প্রত্যয় সাফিক্স দ্বারা নির্ধারিত হয়, স্বরাঘাত দ্বারা নয়। কার দ্বারা ভারতীয় আর্য ভাষাগুলির শব্দের অর্থ নিয়ন্ত্রিত হয় বর্তমানে? না শব্দবিন্যাস, ওয়ার্ড অর্ডার, প্রসঙ্গ, কনটেক্সট এবং প্রত্যয় সাফিক্স দ্বারা নির্ধারিত হয়, স্বরাঘাতের দ্বারা নির্ধারিত হয় না। প্রাচীন বৈদিক স্বরাঘাতের এই বৈশিষ্ট্যটি ভাষাবিজ্ঞানের একটি আকর্ষণীয় দিক, যা ভাষার ধ্বনিতাত্ত্বিক সমৃদ্ধি এবং বিবর্তনকে নির্দেশ করে। বোঝা গেল এই পুরো পয়েন্টটা, স্বরাঘাত পয়েন্টটা কি এবং স্বরাঘাত কিভাবে ঘটছে, স্বরাঘাতের কি জটিলতা এবং কি এর পরিবর্তন হলো বর্তমানে, এটি উপলব্ধি ঘটেছে। এই পর্যন্ত আমরা জানলাম। এরপর আমরা শেষ পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ পয়েন্টটি, ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের শেষ যে পয়েন্ট, সেই পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরাঘাতের পিচ অ্যাকসেন্টের স্থান পরিবর্তনের ফলে শুধু শব্দের অর্থই পরিবর্তিত হতো না, বরং স্বরধ্বনি গুণের বা ভাওয়েল গ্রেডেশন পরিবর্তন ঘটত, যা ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। একে গুণ বা বৃদ্ধি সম্প্রসারণ বলা হয়। এই প্রক্রিয়াটি ছিল ভাষার ধাতু কি মূল শব্দাংশ, ভাষার ধাতু থেকে বিভিন্ন ক্রিয়া ও বিশেষ্য পদ গঠনের একটি পদ্ধতি। এখন প্রশ্ন আসতে পারে, গুণ ও বৃদ্ধি সম্প্রসারণ কি? স্বরধ্বনির গুণ সম্প্রসারণ হল একটি পদ্ধতি যেখানে ধাতুর মূল স্বরধ্বনি বিভিন্ন ব্যাকরণগত কারণে, যেমন কাল, বাচ্য, পুরুষ ইত্যাদিতে পরিবর্তন হয়। এই পরিবর্তন প্রধানত তিনটি স্তরে ঘটে। এক হচ্ছে শূন্য গুণ, যাকে ইংরাজিতে বলে জিরো গ্রেড। দুই হচ্ছে গুণ, গুণগ্রেড, এবং বৃদ্ধি গ্রেড। এই তিন ভাগে ঘটে থাকে। শূন্য গুণ কি না, এটি স্বরের সবচেয়ে সংক্ষিপ্ত বা মূল রূপ, যেখানে কোনো পরিবর্তন হয় না বা স্বর সম্পূর্ণরূপে লোপ পায়। গুণগ্রেড কি, এটি শূন্য গুণের চেয়ে প্রসারিত রূপ। এখানে রস্যই বা দীর্ঘই থাকলে এ হয়, রস্যই বা দীর্ঘই থাকলে এ হয়, এবং রস্যৌ বা দীর্ঘ থাকলে ও হয়, এবং রি থাকলে কি হয়, অর হয়ে যায়, যেটি আমরা সন্ধির সময় জানলাম। এরপর হচ্ছে বৃদ্ধি গ্রেড, এটি গুণের সবচেয়ে প্রসারিত রূপ। এখানে অ বা আ থাকলে আয়ে হয়, রস্যই বা দীর্ঘই থাকলে ওই হয়, রস্যৌ বা দীর্ঘ থাকলে ও হয়, এবং রি থাকলে কি হয়, আর হয়। এই গুণ বা বৃদ্ধি সম্প্রসারণের কারণ ছিল মূলত স্বরাঘাতের স্থান পরিবর্তন। যখন স্বরাঘাত ধাতুর মূল স্বরের উপর পড়ত, তখন সেই স্বর গুণের বা বৃদ্ধির রূপ নিত। যখন স্বরাঘাত অন্য কোনো প্রত্যয়ের উপর পড়ত, তখন মূল স্বরটি তার শূন্য রূপে থাকত। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন প্রথম উদাহরণটি দিই, জাজ। এই যে জাজ, এই জাজ যে একটি ধাতু, যার অর্থ কি পূজা করা বা উৎসর্গ করা, যার আধুনিক বাংলা রূপ হচ্ছে যজ্ঞ। এখানে জাজ ধাতুর আ
স্বরটি গুণপ্রাপ্ত হয়েছে এবং জাজ থেকে যোগ্য শব্দটি এসেছে, যেখানে স্বরাঘাতের প্রভাবে মূল স্বরের গুণ পরিবর্তন হয়েছে। এটি একটি কর্মবাচক বিশেষ্য। এরপর আছে জাগ। এই জাজ পড়লাম, এরপর আমরা জাজ পড়ব। এখানে জাজ ধাতুর আ স্বরটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং যোগ্য চেয়ে জাগ শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এই স্বরটি আতে বৃদ্ধি পেয়েছে, যা প্রায়শই কর্তৃবাচক বা ভাববাচক বিশেষ্য বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ জাজ থেকে কি হলো? জাজ এলো, জাগ এলো। ঠিক আছে, এই জাগটি কিসের কাজে ব্যবহৃত হয়? যে ভাববাচক বা কর্তৃবাচক বিশেষ্য বোঝাতে ব্যবহৃত হয়। এরপর আসছে কি? ইষ্ট। এখানে জাজ ধাতুর জ, এখানে কি জাজ ধাতুর জ এবং আ সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে এবং শূন্য গুণ প্রাপ্ত হচ্ছে। এখানে কি আসছে? রস্যই স্বরটি এসেছে, অর্থাৎ ইজ্জতি থেকে কি হচ্ছে? ইষ্ট হচ্ছে। এটি সাধারণত কর্মবাচ্যের অতীত কৃদন্ত, পাস্ট পার্টিসিপেল পেসিভ বোঝায়। অতীত কৃদন্ত, এখানে মূল ধাতুর রূপ সম্পূর্ণরূপে ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। এরপর যোগ্য থেকে কি হচ্ছে? আর একটি শব্দ পাচ্ছি আমরা, ঠপ। এখানে স্বপ্ন ধাতুর অস্বরটি গুণপ্রাপ্ত হয়েছে এবং সব থেকে স্বপ্ন শব্দটি এসেছে, যেখানে মূল স্বরের পরিবর্তন ঘটেছে। এটি ঘুমের সাথে সম্পর্কিত একটি বিশেষ্য। তাহলে ঘুমের সাথে সম্পর্কিত বিশেষ্য কি হয়ে যাচ্ছে? না, সব থেকে আসছে শ্বাস। ঠিক আছে, বা ব্রেথ। এখানে সব ধাতুর অস্বরটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, স্বরটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং আতে পরিণত হয়েছে। যদিও শ্বাস এবং সব এর সম্পর্ক সরাসরি স্পষ্ট নয়, তবে আধুনিক ভাষায় ব্যবহারকারীদের কাছে বা ভাষাতাত্ত্বিকভাবে সব ধাতুর প্রসারিত রূপ থেকেই শ্বাস শব্দের উদ্ভব হয়েছে। শ্বাস প্রায়শই দ্রুত শ্বাস প্রশ্বাস বা হাঁপানো বোঝায়, যা ঘুমের অভাব বা পরিশ্রমের সাথে সম্পর্কিত। এটি বৃদ্ধিপ্রাপ্ত একটি রূপ। তাহলে যেহেতু এখান থেকে একটি বৃদ্ধিপ্রাপ্ত ঘটছে, তাহলে এবার কি হবে? না, ঘুমিয়ে যাওয়ার ব্যাপারটাকে সুপ্ত থাকা বা চুপচাপ বসে থাকাটাকে সুপ্তভাবে প্রকাশ করা যেতে পারে। তাহলে শ্বাস থেকে হয়ে যাবে সুপ্ত। এখানে সব ধাতুর অস্বরটি শূন্য গুণ প্রাপ্ত হয়েছে। সব ধাতুর কি হচ্ছে? অস্বরটি শূন্য গুণ প্রাপ্ত হয়ে সুপ্তে পরিণত হয়েছে। আবার কি হচ্ছে? না, সব ধাতুর অস্বরটি শূন্য গুণ প্রাপ্ত হয়েছে এবং রস্যও স্বরটি এসেছে, অর্থাৎ সব থেকে সুপ্ত হয়েছে। এটিও কর্মবাচ্যের অতীত কৃদন্ত বোঝায়। এখানে মূল ধাতুর স্বর সংক্ষিপ্ত রূপে প্রকাশ পাচ্ছে। এই গুণ ও বৃদ্ধি সম্প্রসারণের ধারণাটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটি অত্যন্ত সুস্পষ্ট ছিল। এটি শুধুমাত্র একটি ধ্বনিতাত্ত্বিক ঘটনা ছিল না, বরং ব্যাকরণগত অর্থ প্রকাশও এটি অপরিহার্য ভূমিকা পালন করত। এটি ধাতুর বিভিন্ন রূপের মাধ্যমে বিভিন্ন কাল, বাচ্য এবং বিশেষ্য ক্রিয়াপদের শ্রেণী নির্দেশ করা যেত। তবে স্বরাঘাতের মতোই মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষাগুলিতে এই গুণ ও বৃদ্ধি সম্প্রসারণের প্রবণতা অনেকটাই কমে গেছে বা লুপ্ত হয়ে গেছে। আধুনিক ভাষায় আমরা সাধারণত এই ধরনের নিয়মিত স্বর পরিবর্তন দেখি না, বরং শব্দের ব্যুৎপত্তি ও ঐতিহাসিক রূপের মধ্যে এর রেশ খুঁজে পাই। এর কারণও মূলত ভাষার সরলীকরণ ও ধ্বনি পরিবর্তনের সাধারণ প্রবণতা। এই বৈশিষ্ট্যটি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতত্ত্বের গভীরতাকে প্রকাশ করে, যা এটিকে অন্যান্য ইন্দো ইউরোপীয় ভাষা থেকে স্বতন্ত্র করে তুলেছিল। তাহলে বোঝা গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপটি। এরপর সব শেষ পয়েন্টটি কি? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ করে সংস্কৃত ব্যাকরণে প্রতিটি বর্গের, অর্থাৎ ক বর্গ, চ বর্গ এবং ট বর্গে, ত বর্গে এবং প বর্গের নিজস্ব অনুনাসিক ধ্বনি ছিল, নাসাল সাউন্ড। এই অনুনাসিক ধ্বনিগুলি উচ্চারণগতভাবে স্ব বর্গের অন্য ব্যঞ্জনবর্ণের মতো একই উচ্চারণ স্থান থেকে উৎপন্ন হলেও এদের উচ্চারণে নাসিকা পদ ব্যবহার হতো। প্রতিটি অনুনাসিক উচ্চারণে একটি বিশেষ পার্থক্য ছিল, যা কেবল স্থানের ভিন্নতার জন্যই নয়, বরং তা ছিল সুনির্দিষ্ট ধ্বনিতাত্ত্বিক একটি বৈশিষ্ট্য। এরপর যদি কোনো অসুবিধা থাকে শেষ পয়েন্টটা বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তাহলে এই জায়গা থেকে কি কি কোশ্চেন সাধারণত আসতে পারে? চীন নয়, এটা হবে প্রাচীন। তাহলে প্রথম কোশ্চেনটি কি আসতে পারে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় স্বরাঘাতের গুরুত্ব এবং তার স্থান পরিবর্তনে কিভাবে শব্দের অর্থ পরিবর্তিত হতো উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আশা করি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবেন। এরপর দ্বিতীয় কোশ্চেনটি কি না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ব্যবহৃত অনুনাসিক ধ্বনিগুলি উঁ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তাদের উচ্চারণ স্থানের ভিন্নতা আলোচনা করুন, যেটি শেষ পয়েন্ট। এরপর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিগুলির রি, লি, এ, ওই, ও এবং ও প্রকৃতি এবং বেদের পরিবর্তিত সময়ে তাদের ব্যবহার উচ্চারণে কী ধরনের পরিবর্তন এসেছে তা বিস্তারিতভাবে বিশ্লেষণ। এবং প্রাচীন ভারতীয় সর্বশেষ সময় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি যেমন স্বরাঘাত, স্বরধ্বনি গুণ সম্প্রসারণ, যুক্ত ব্যঞ্জন, অনুনাসিক ধ্বনি কীভাবে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলি থেকে ভিন্ন ছিল তা তুলনামূলকভাবে বিশ্লেষণ করুন। আপনাদের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন, যেটি আমি বলছিলাম। এবং এই ক্লাসটির পিডিএফ নিতে চাইলে, যে ক্লাসটা যেভাবে প্রেজেন্টেশন করা হলো তার পিডিএফটি যদি নিতে চান, অবশ্যই মিস্টিক্যাল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা চাইবেন, আমরা পাঠিয়ে দেব। এই ক্লাস যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।